বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা যে নাটকটি মঞ্চস্থ করেছিলাম সেই নাটকটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন আর সাথে থাকুন আমার ব্লগটি। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দেনা পাওনা ছোট গল্পটি গল্পগুচ্ছ সংকলন থেকে গৃহীত। এই গল্পে মূলত পণ প্রথা ও পাশাপাশি আর্থিক বৈষম্যের কারণে সামাজিক যে সমস্যা দেখা যায় তা তুলে ধরা হয়েছে। পূর্বে জৌলুস হারানো মনিদি বাড়ির বউ নিরুপমা নির্মম মৃত্যুর মধ্যে দিয়ে কবি সমাজের মানুষকে সচেতন করতে চেয়েছে। সেই প্রসঙ্গে বলা যেতে পারে, সমসাময়িক পরিস্থিতিতে নারীদের পণ্য উপার্জনের বস্তু হিসেবে দেখা হতো। এমনকি যৌতুক দিতে না পারলে কন্যাকে হত্যা করার খবরও পাওয়া যেত। কবিগুরুর গল্পে নিরুপমা হলো সে সকল লাঞ্ছিত নিপীড়িত নারী সমাজের প্রতিরূপ। নিরুপমার মতন সকল নারীকেই পিতার দারিদ্রতা সহ্য করতে হয়েছে ও শ্বশুরবাড়ির যাতা করে কিসে মরতে হয়েছে। এরা না পারে যৌতুক দিতে, না পারে প্রতিবাদ করতে, শেষে বেছে নেয় আত্মবিসর্জনের পথ। শ্বশুরবাড়ির অত্যাচারে নিরুপমা সে পথে নিজের মুক্তি বেছে নেয়। অপরদিকে মেয়ের বৈবাহিক জীবন সুখী করতে ধার দেনায় ডুবতে থাকে নিরুপমার বাবা রামসুন্দর। তাতেও পরিস্থিতির কিছু উন্নতি হয় না। অকালেই মরতে হয় নিরুপমাকে। রায়বাহাদুর পুত্রবধূর সাধ্যশান্তির কাজ ঘটা করে শেষ করেন। কিছুদিন যেতে না যেতে পুত্রের পুনর্বিবাহের ব্যবস্থা করেন। তার সঙ্গে মোটা টাকার পণ নেওয়ারও ব্যবস্থা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্প অবলম্বনে আজকের আমাদের নিবেদন নাটক নিরুপমা একটি নারীর উপাখ্যান। ছেলের পর যখন এক কন্যা জন্মালো তখন মিত্র দম্পতির আনন্দ আর ধরে না। পিতা রামসুন্দর আদর করে মেয়ের এক শৌখিন নাম রাখলেন নিরুপমা। পাড়া প্রতিবেশী বলল, বাবা নামের বহর দেখো, একটা মাত্র মেয়ে, কোথায় নাম হবে লক্ষ্মী পার্বতী, তাই আবার কেমন ধরা নাম বাপু? তবে মেয়ের বাবা সেসব পাত্তা দিতেন না। কালক্রমে নিরুপমার বিয়ের বয়স হল। এদিক ওদিক থেকে বিয়ে সম্বন্ধ আসা শুরু হলো। মেয়ের বিয়ের ব্যাপারে রামসুন্দরের বড় সাধ, ভালো ঘর দেখে বিয়ে দেবে। কিন্তু তেমন মনের মতো পাত্র জোগাড় হলো না। অবশেষে এক রায়বাহাদুরের ছেলের কথা রামসুন্দরের কানে এলো। তা রায়বাহাদুরের জমানো পুঁজি প্রায় ফুরিয়েছিল। তা হোক, বনেদি পরিবার বলে কথা, সমাজে অনেক নামডাক। ভাবলেন মেয়ে বুঝি তার রাজ। দেখুন মুখ্যমশাই, যা দিনকাল করল, হাতি সোনা পাওয়া মুশকিল। তবে আমার ছেলেটি হলো গিয়ে সরকারি চাকরিজীবী। আর এ কথা তো মানবেনি, সরকারি চাকরিজীবী মানে হাতি সোনাই মতো। কি বলেন মুখ্যমশাই? তা তো ঠিকই, আমাদের সবই আছে, শুধু আপনার কন্যাটিই যা দরকার। তবে পণ বাবদ 1000 টাকা হলেই আমাদের চলে যাবে। বাকি পণ সামগ্রী বাবদ আপনি যা দেওয়ার তা তো দেবেন। রামসুন্দর বেশি কিছু বলে না। একবার ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলেন, এমন পাত্র কোনো মতেই হাতছাড়া করা যায় না।
কথাতেই রাজিও হয়ে গেল। তবে তাই হবে। আরে এ তো খুবই ভালো খবর। তাহলে দেরি করছে। টাকার জোগাড় হলো না। জিনিসপত্র বন্দর করে সর্বসাকুল্যে যে কটা মূল্যবান বস্তু ছিল তাও বিক্রি করলেন। তবুও টাকার জোগাড় করতে তিনি পারলেন না। অনেক চেষ্টা করে কেবল ৩-৪ হাজার টাকায় জোগাড় হলো। এদিকে বিয়ের দিনও এগোতে শুরু করলো। অবশেষে বিয়ের দিন এসে গেল। চড়া সুদে একজন বাকি টাকাটা দিতে রাজি হয়েছিলেন, কিন্তু সময়কালে তার দেখা পাওয়া গেল না। টাকা দিতে না পারায় বিয়ের আসরে বাঁধল বড় সড়ো ঝামেলা। রায়বাহাদুর জোরে বলে উঠলেন, আচ্ছা মুশকিল তো মশাই, টাকা দিতে পারবেন না এ কথা আগে বলেছিল না? না না না, এই বাড়ির মেয়েকে আমরা কিভাবে বউ করে নিয়ে যেতে পারবো বলতে পারেন? আমার ভুল হয়ে গেছে রায়বাহাদুর। শুভ কাজটি সম্পন্ন হয়ে যেতে দিন। না 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 মশাই, না, টাকা না পেলে বর বিয়ে বিয়েতে বসবেই না। এই আমার শেষ কথা। এমনটা বলবেন না, এমনটা বলবেন না, আমার মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। শোরগোলে অন্দরমহলে কান্নায় রোল পড়ে গেল। হঠাৎই বর অবাধ্য হয়ে উঠল। না না, ওসব দেনা পাওনা আমি কিছু বুঝি না। বিয়ে যখন করতে এসেছি, বিয়ে করেই বাড়ি ফিরবো। দেখেছেন আজকালকার ছেলেদের ব্যবহার, দেখেছেন? আর কি দেখবো মশাই, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নেই। কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে দেখে রায়বাহাদুর ভীষণ অসন্তুষ্ট মুখ নিয়ে বসে রইলেন। বিয়ে এক প্রকার নিরানন্দভাবে সম্পন্ন হয়ে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার সময় বাপ কন্যা কেউই চোখের জল আটকাতে পারল না। বাবা বাবা, অনেক জন্য প্রিয়রা আমার আর আসতে দেবে না বাবা। কেন আসতে দেবে না? আমি তোমাকে নিজে গিয়ে নিয়ে আসবো। তুই একটু চিন্তা করিস না বাবা, দেখিস আমরা সব সামনে নেব। নিয়ে গেল শ্বশুরবাড়ির ঘর। রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যায়, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনোই প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত নিচু নজরে দেখে। মেয়েটি খুব অল্প সময়ের জন্যই চোখের সামনে দেখতে পায়, কোনোদিন বা দেখাই পায় না। কষ্টে বুক ফাটলেও মুখ ফুটে বলার কিছু নেই। করে যে করেই হোক টাকা দিয়ে জোগাড় করবেনই। তবে ঋণভার যা কাঁধে চেপেছে তা সামলানো দিন দিন দুঃসাধ্য হয়ে উঠছে। খরচপত্রের টানাপোড়েনও বাড়ছে। কি করবেন তিনিও আর ভেবে পান না। বুঝলে গিন্নি, মেয়েটার জন্য বড় কষ্ট হয় গো। আমার জন্য, আমার জন্য হতভাগীতে এত কষ্ট সহ্য করতে হচ্ছে।
কেউ কি করবে? সবই ওর ভাগ্য। মেয়েটা যে সুখের কপাল নিয়ে আসেনি। কি বলবো তোমার, বেহানের ব্যবহারখানিও মোটে ভালো নয়। কথায় কথায় মেয়েটাকে এমন খোটা দেয় তুমি জানো না। তবে মেয়ে আমার খুব বুঝদার। বাপের কষ্ট হবে জেনে সে মুখ বুঝে সব সহ্য করে, সব সহ্য করে। ভগবানকে ঠিক দেখবে। আপনি এত বেশি চিন্তা করবেন না তো। চিন্তা করে করে চেহারা কি হাল হয়েছে আপনার? না না গিন্নি, আমার চেহারা দেখার সময় নয় গো। বনেদি বাড়িতে বিয়ে দিতে গিয়ে আমি মনে হয় মেয়ের দুঃখই টেনে আনলাম। না, পনের টাকা আমার জোগাড় করতেই হবে, করতেই হবে। দরকার হলে এই বাড়ি আমি বিক্রি করে দেব। এই কথা আবার খোকাদের কানে তুলো না তুমি। কিন্তু মা কি কানে তুলবে বাবা? সবই তো শুনতে পাই। তুমি কি করে ভাবতে পারলে বাড়ি বিক্রির কথা বাবা? তুমি জানো না এই বাড়ি আমাদের সম্বল। এই বাড়ি বিক্রি হলে আমরা সংসার নিয়ে বাচ্চা নিয়ে পথে বসবো। দোহাই বাবা, দোহাই। তোমার মেয়ে কি সব? আমরা তোমার কেউ না বাবা। তুমি কি করে এমনটা পারলে? মা তুমি বোঝাও বাবাকে এই বাড়ি যেন বিক্রি না করে। দোহাই বাবা, দোহাই। মা আমি চললাম, তুমি বাবাকে ভালো করে বুঝিয়ে দিও। আমার কাজ আছে, আমি আসছি। সাবধানে যাও বাবা। নিরুপমার বড় ভাই রেগে বেরিয়ে গেল। পণ মেটানোর চিন্তা নিয়ে প্রায় বাড়িতে হয় অশান্তি। অন্যদিকে শ্বশুর বাড়িতে নিরুপমার খাওয়া পড়ার অভাব না হলেও সংসার কিন্তু তার শান্তি হল। শ্বশুর বাড়িতে তাকে প্রতি পদে পদে বুঝিয়ে দেওয়া হয় তার মূল্য কতখানি। তার বর তাকে সহযোগিতা করে, তবে সেও বেশিক্ষণ বাড়ি থাকে না। তাই সারাদিন নিরুপমার কাটে শাশুড়ি মায়ের গালমন্দ শুনে। তাকে কেউ প্রশংসা করলেও শাশুড়ি মায়ের মুখ হাঁড়ি হয়ে যায়। বাবা পণ দিতে পারেনি, কাজেই তাকে সব সহ্য করতেই হবে। দুঃখ বুকে চেপে সেই কেবলই অস্ত্র বিসর্জন দেয়। এমনই একদিন বৌমা, বৌমা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? হ্যাঁ, ছেলে আমার কাজে বেরোবে, কোথায় তুমি হাতে হাতে করে দেবে তা না, বসে বসে তুমি আকাশ কুসুম ভাবছো। বললি বাপের বাড়ি কি কিছুই শেখায়নি গো? মহারানী মেয়েকে শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকতে শিখিয়েছে। না মা, এই তো যাচ্ছি। তাই যাও বাপু, আমায় উদ্ধার করো। জানিস পুটি, সেদিন ওই মিত্রির বাড়ির বড় বউয়ের সামনে এ মেয়ের কি ঢং, বর করে প্রণাম। মাগো দেখলে গা জ্বলে যা। আর ওই পরের বাড়ির মেয়ে, সে কেমনে জানবে যে তার এই মেয়ে বাপ আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে সে তার নিজের দায় সেরেছে? ওই মেয়েও আবার এই মেয়ের প্রশংসা করছে। তা আপনি মা যাই বলেন,
দিদিমণি যদি অতই ভালো হবে, যাও গিয়ে তার সেবা করো। যা সেবা দিই অনেক। একটু বেশি টাকা পেলে না হয় একটু বেশি সেবা যত্ন দিতাম। ফের যদি এ কথা আবার বলেছি, দেখিস তো কি করি। যা কাজে যা, খালি কাজের ফাঁকি দেওয়া। কত বেলা হয়ে গেল। ওরে গনসা, গনসা, আয় রে বাছা, বড় বাবুর খাবারটা নিয়ে যা। আমার মেলা কাজ করে এত ভাত। শাশুড়ির কথা সবই সত্যি। এই ঘরে রোজই তাকে এমন খোঁটা শুনতে হয়। মেয়ে হয়ে বাপের অপমান মুখ বুঝে সহ্য করে। দুঃখের কথা কাকেই বা বলবে? এই সংসারে কেউ তার আপন নয়, সকলেই তার পর। সেদিন ঘরে এলে যে এতো না তারা করলো শুনে। কি গো, কি হলো? তোমার চোখে জল? আপনি তো সবই শুনতে পান। একটু বাবা মশাই আর মাকে তো বুঝে বলতে পারে। আমার বাবা নিশ্চয়ই দেনার টাকা মিটিয়ে দেবে। ওনারা যদি আর কয়েকটা দিন আমার বাবাকে সময় দেন। শোনো শোনো, তুমি তোমার বাবাকে বলো আর টাকাটা জোগাড় না করে আমাদের আর দিনের বাবা কিছু লাগবে না। কিন্তু টাকা না দিলে আমার বাবাকে আরো অপমানিত হতে হবে। আপনি শোনো, আমায় আর কটা দিন সময় দাও। এই দেখো চিঠি এসেছে, আমায় কদিনের জন্য একটু বাইরে যেতে হবে। আমি সব ঠিক করে দেবো। তুমি আমায় আর কটা দিন সময় দাও, আমি অন্য করবো। এখন আমি আসি, আর আমার অনেক দেরি হয়ে যাবে। নিরুপমার বর কাজে দিল। সে কান্না বন্ধ করে ঘরের কাছে মন দেওয়ার চেষ্টা করে। হঠাৎ তার বাবার গলার আওয়াজ পেয়ে সে বাইরে চলে আসে। বাবাকে দেখে তার চোখ যেন একটু তৃপ্তি পায়। বাবাকে সে বসতে দেয়। কেমন আছিস রে মা? আমি খুব ভালো আছি বাবা। তুমি কেমন আছো? শুধু দেখতেই পাচ্ছি রে মা, আমার সেই ফুটফুটে মেয়েটা চোখের তলায় কালি পড়ে গেছে। সব আমারই দোষ, সব আমারই দোষ। হে ঈশ্বর, এ তোমার কেমন বিচার? মেয়ের ভালো চাওয়া কি অন্যায়? তুমি বলো, এ কি অন্যায়? থাক না বাবা, বাদ দাও।
রামসুন্দর মেয়ের বাড়ি থেকে বিদায় দেয়। মনে মনে ভাবতে থাকে মেয়ে শ্বশুর বাড়ি থেকে তাকে আনার মতো মুখ তার আর নেই। যে করেই হোক 1-2 মাসের মধ্যে টাকা জোগাড় করে সে মেয়েকে নিয়ে যাবে। দিন কাটতে থাকে আর মাসও। রামসুন্দর বাড়ি প্রায় এক প্রকার বেচেই টাকার ব্যবস্থা করে। পুজোর পঞ্চমীতে গিয়ে হাজির হন মেয়ের বাড়ি। বাড়ির চাকর জানায় রায়বাহাদুর বাড়ি নেই এবং বাইরের ঘরে বসতে দেয়। রামসুন্দরের তর্স হয় না, সে ভাবে মেয়ের সাথে আগে কি করে দেখা করবে। সে মতোই যায়। বাবা বসো বাবা। কিন্তু তোমার একটি চেহারা হয়েছে বাবা। আমার বয়স তো হলো নাকি, আর কতদিনই বা বাঁচবো বল? ও কথা বলো না বাবা। শোন মা, তুই এসব ছাড়, কাপড়খানি বদলে দে তোমার। আজ আমি তোকে সাথে করে নিয়ে যাব। তুই যাবি আজ আমার সাথে। নে কাপড়খানি বদলে দে। সত্যি বলছো বাবা? সত্যি? হ্যাঁ নীরু, সত্যি বলছে বাবা। জানিস তোর বোনের টাকা দেবে বলে বাবা বাড়িটা বেচে দিয়েছে। তুই কি বলছিস? আমি ঠিকই বলছি নীরু। বাবা, তুমি কি করে এমনটি কাজ করতে পারলে? তুমি জানো না এই বাড়ি আমাদের সম্বল। তুমি তোমার মেয়ের মাথার ছাদ বাঁচাতে আমাদের পরিবারের মাথার ছাদটা কেড়ে নিতে পারলে বাবা? আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম বাবা। কেন করলে বাবা তুমি এমনটি কাজ? কেন করলে? আর বলিস না বাবা। বাবা তোমায় আমার দিতে বাবা। তুমি ওদের টাকা দেবে না, তুমি নিয়ে যাও বাবা। তুমি টাকা তুমি নিয়ে যাও। সুন্দর বেড়ে ওঠে। ঈশ্বর যেন সব সাজা তাকেই দিচ্ছে। অপমান সহ্য করতে না পেরে তিনি বেরিয়ে যান। পরে তার ছেলে বেরিয়ে যায়। অন্যদিকে টাকার কথা গিয়ে পৌঁছায় নিরুপমার শাশুড়ি মায়ের কাছে। কি? ওই মেয়ের এত সাহস! বৌমা, বৌমা, তুমি আমার আড়ালে এইসব করছো? আজকে তোমার দিন, আমার একদিন আসবে। হয় অকথ্য অত্যাচার। দিন দিন অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। রাগে দুঃখে নিরুপমা খাওয়া প্রায় ছেড়েই দেয়। দিন দিন নিজের প্রতি অবহেলা অযত্ন করে। বাবা চলে যাওয়ার পর বহুবার লোক পাঠিয়েছে বাবার খোঁজ নেওয়া, উত্তর পায়নি। বাবাও আর আসেনি। মানসিক বেদনা আর শারীরিক সমস্যা দুই বাড়তে থাকে। যন্ত্রণায় নিরুপমা শয্যা নেয়। একদিন সকালে মরণ দশা। বলি বৌমা, এভাবে দিনরাত পড়ে থেকে থেকে আর কত বাহানা দেখাবে বাচ্চা? বলি বেলা কত হলো সেদিকে খেয়াল আছে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? উঠে এই কোটে যাই মা। নে তোর মহারানী বৌদিকে ডেকে তোল। আসো, আমি পুজোর ঘরে গেলাম, পুজো সেরে নিচ্ছি।
বেলা বাড়তে থাকে। নিরুপমা আর ওঠে না। ডাক্তার আসে, ততক্ষণে আর সুস্থ হয় না। রায়বাড়ির বউ দামি কাঠের পালং দিয়ে শ্মশানে যায়। লোকে ধর্মি ধর্মি করে, এমন খাট কেউ চোখে দেখেছে? আগে ঘটা করে সব কার্য শেষ হয়। দিন যেতে থাকে। কিছু সপ্তাহ পরে রায়বাহাদুরের কাছে খোকার চিঠি আসে। সে জানায় বাইরে থাকার সব ব্যবস্থা শেষ। বাবা মশাই যেন তার বউকে শীঘ্রই পাঠায়। চাকরির সব কুশল জেনে ভালো লাগে। আমরা তোমার পুনর্বিবাহের ব্যবস্থা করেছি। চিঠিতে বিস্তর জানাতে পারছি না। তুমি যত শীঘ্র সম্ভব বাড়ি এসো। চিন্তা করো না, এবারে আর আগের বাড়ির মতো হবে না। সুখবর এই যে এবারে পর নগদ 20,000 টাকা হাতে হাতে। এবারে 20,000 টাকা পণ হাতে হাতে। নাটকের শেষ লাইনটা সমাজের কুৎসিত রূপটা খুলে দিল, তাই না? আমরা আমাদের নাটক এখানে শেষ হলো। আমরা হাততালির সহযোগে আমাদের অংশগ্রহণকারীদের ডেকে নেব। পরিচালনায় দেবস্মিতা দে, সঞ্চালনায় কল্পনা দা, সহযোগিতা ও সঙ্গীত পরিচালনায় পায়েল নিয়োগী, নিরুপমা মেয়ের পায়েল নিয়োগী, মেয়ের বাবা রামসুন্দর সোনালী সাহা, মেয়ের মা নমনীতা রায় ঘোষ। একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের সব পার্টিসিপেন্টদের জন্য। বরযাত্রী মিলি দত্ত, রায়বাহাদুর শ্বশুর পিঙ্কি ভদ্র, শাশুড়ি ডলি মুখার্জি, পুটি কমলা মিত্র, মেয়ের দাদা স্যার অমর সাহা, বর সুস্মিতা সাহা, আর আমি সঙ্গীতা আচার্য। এবার আমি পরিচালনা যে করেছে দেবস্মিতা থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আপনাদের সকালে ভালো লেগেছে, হাততালিটা শুনে বুঝতে পারলাম। আমাদের 1 মাসের মধ্যে এই নাটকটি তোলা হয়েছে। আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের স্যারকে, আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আমার উপর বিশ্বাস রাখার জন্য যে আমরা এটা সফলভাবে আজকে মঞ্চস্থ করতে পারবো। এছাড়া আমার দিদির মতো পায়েলদি, এখানে যতজন আন্টিরা রয়েছেন সকলে দেখতে পাচ্ছেন এটা মহিলা বাহিনী, কোনো পুরুষের হেল্প নিইনি আমরা, কিন্তু সেটা বড় কথা নয়। আমরা আজকে সবাই মিলে এখানে যতজন আছেন বেশিরভাগ কিন্তু মহিলারা। তো আমাদের আজকে নাটকের মূল বিষয় ছিল মহিলাকে পণ্য হিসেবে করা হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় নাটকটি লিখেছিলেন সেই সময় তো মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে আমরা নাটকে দেখতে পেলাম। তো আমরা চাইছি আজকে আমরা 21 শতকে দাঁড়িয়ে আছি, এমন যেন কোনো মেয়ের সাথে আর না হয়। স্বাধীনতা তো কাউকে দেওয়ার জিনিস নয়, আমরা সবাই স্বাধীন। তো সেই কারণে আমাদের সমাজকে সচেতন করে তোলার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই নাটক। আশা করব আপনাদের সবার ভালো লেগেছে। ও আমি মিউজিকের কথা বলতে ভুলে গেছি, এখানে ক্লাবের পক্ষ থেকে ক্লাব আমাদের সবচেয়ে বড় সুযোগ করে দিয়েছে স্টেজে একদম বলার জন্য, নাটক করার জন্য, সব নাচ সব কিছু পরিবেশনার জন্য। মিউজিকের কথা বলবো কাকুদের, আর এই যে সংযুক্তা সবচেয়ে ছোট সদস্য, একদিনে আমাকে মিউজিক আলো সবকিছু হেল্প করে দিয়েছে। আর আন্টি তো লাস্ট মোমেন্টে চলে এসো
আমি এবার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এই যে নাটকটা দেখেছেন, আমি সবার আগে ধন্যবাদ দিই মহানগর বেঙ্গল জিমনেসিয়ামকে। তার থেকে বড় ধন্যবাদ দিই যিনি উদ্যোক্তা, মানে আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল, আমাদের ক্লাবের মাননীয় সম্পাদক প্রশান্ত দাস মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার মাথার আমার তো ঘুম কেড়ে নিয়েছিল, প্লাস আমি যে কি করবো আমি ভেবে পাচ্ছি না। বললো আমার তোকে এবছর একটা নাটক করতেই হবে। তো সব থেকে বড় ধন্যবাদ দিই এনাকে, যার উদ্যোগে আমি এত বড় দায়িত্ব দিয়েছি আমার ছাত্রী দেবস্মিতাকে। জোরে হাততালি। এই গ্রুপের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত ভালো উপস্থাপনার জন্য। বিশেষ করে যিনি শাশুড়ি হয়েছেন, আমার অভিনয়টা আরো ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার আপনাদের এই ধৈর্য, এই পরিশ্রম করে আপনারা যে পুরো শেষ পর্যন্ত ছিলেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং আমি সৌভাগ্যবান যে এরকম ছাত্রছাত্রী নিয়ে আমার জীবন ধারা এগিয়ে চলেছে সদস্যের সাথে। তো আমরা লাস্ট